সবাইকে স্বাগত জানাচ্ছি টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সাপ্তাহিক আয়োজন 7 দিনের বিশেষ অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি সঞ্জুয়েল এবং আলোচনার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন কলম লেখক ও প্রাবন্ধিক হাসান ফেরদৌস এবং একই সাথে যুক্ত হচ্ছেন ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলিনার ডক্টর নাকিবুর রহমান। আপনাদের দুজনকেও স্বাগত জানাচ্ছি। আমরা জানি যে খুব বড় পরিসরে একটা বৈঠক হয়েছে লন্ডনে আজকে এবং এই বৈঠকের পটভূমি ছিল শুক্রবার আমরা হোয়াইট হাউসে যেটি দেখেছিলাম যে একেবারে নজিরবিহীন ঘটনা হিসেবে যেটিকে দেখা হচ্ছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে, বাকবিতণ্ডা হয়েছে এবং পরবর্তীতে মিনারেল চুক্তিটি নিয়ে যে চুক্তি হওয়ার কথা ছিল সেটিও ভণ্ডুল হয়ে গেছে। এর প্রেক্ষিতে ইউরোপের নেতারা আজকে বসেছেন এবং বসে তারা বলছেন যে ইউক্রেনের জন্য তারা পাশে আছেন, যেটি সেদিনও তারা তাৎক্ষণিক জানিয়েছেন, তবে আজকে আনুষ্ঠানিকভাবে বৈঠক করে জানিয়েছেন এবং সেই বৈঠকে 4টি বিষয় ঐক্যমত হয়েছে। যে 4টি বিষয় ঐক্যমত হয়েছে সেগুলো যদি একটু জানাই, সেটি হলো যে যুদ্ধ চলাকালে ইউক্রেনের জন্য সহায়তা অব্যাহত থাকবে এবং রাশিয়ার উপর অর্থনৈতিক চাপ বাড়ানোর কথা বলছেন। দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো যে ইউক্রেনের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং একই সঙ্গে যে কোনো আলোচনার টেবিলে ইউক্রেনকে অবশ্যই রাখতে হবে। 3 নম্বর যে বিষয়টি সেটি হলো শান্তি চুক্তির ক্ষেত্রে ভবিষ্যতে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ ঠেকানোর লক্ষ্যে কাজ করবে ইউরোপীয় নেতারা এবং 4 নম্বর যে সিদ্ধান্তটি হয়েছে সেটি হলো ইউক্রেনের সুরক্ষার জন্য একটি জোট গঠন করতে হবে এবং দেশটিতে শান্তি রক্ষা করতে হবে। যদিও এই আলোচনা, ইউরোপের আলোচনা বলা হয়েছে যে তারা অবশ্যই চান এই আলোচনা সামনের দিকে এগিয়ে নিতে আমেরিকা পাশে থাকবে এবং আমেরিকাকে পাশে রাখার দায়িত্বটি পালন করবে ব্রিটেন ও ফ্রান্স। অর্থাৎ ইউরোপীয় নেতাদের যে বৈঠক হবে সে বৈঠকের মেসেজগুলো নিয়ে আমেরিকার সঙ্গে যে আলোচনাটা সেটা অব্যাহত রাখার কথা বলা হয়েছে, কিন্তু বিশাল একটা অচল অবস্থা তৈরি হয়েছে। বিশেষ করে শুক্রবারের ঘটনার পরে যেটি ঘটছে সেটি হলো যে আমেরিকা তারা স্পষ্ট করে জানিয়েছে শান্তি আলোচনা ছাড়া। বিশেষ করে আজকে জেলেনস্কি যখন চলে যান তখন তিনি বিবিসিকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে তিনি বলেছেন ইউক্রেন এখন পর্যন্ত আমেরিকার সঙ্গে যে মিনারেল নিয়ে আলোচনা চুক্তিটি করতে চায় সেটি করতে প্রস্তুত আছে, কিন্তু কিছুক্ষণ আগেই ট্রেজারি সেক্রেটারি তিনি বলেছেন যে পিস ডিল ছাড়া ইকোনমিক কোনো ডিলে আমেরিকা এই মুহূর্তে যাবে না, অর্থাৎ আগে পিস ডিলের বিষয়টি থাকবে। এবং একই সাথে আমরা গাজা প্রসঙ্গ, বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। হাসান ফেরদৌস, আপনার কাছে জানতে চাই সেটি হলো এখন পর্যন্ত যে বৈঠকটি হয়েছে সে বৈঠকে তারা বলছেন যে ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা তারা দিচ্ছেন এবং জেলেনস্কি যখন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলোচনা চলছিল সেখানে বাকবিতণ্ডার সবচেয়ে বড় ইস্যুটি ছিল ইউক্রেনের নিরাপত্তা তিনি নিশ্চিত করতে চেয়েছিলেন। ইউরোপ দিচ্ছে, ইউরোপ দিলে সেই নিরাপত্তা কতটা আসলে নিশ্চিত হবে? ধন্যবাদ জুয়েল। নকি ভাই, সালাম আলাইকুম। রাখতে হবে জি, মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া শুধু ইউরোপ দিয়ে ইউক্রেন চলবে না। এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জাম এবং অর্থ দুটোই ইউক্রেনের জন্য একদম অপরিহার্য। ফলে যেভাবেই হোক আমেরিকাকে টেবিলে টেনে আনতে হবে এবং এই জন্য ইতিমধ্যে তুমি ঠিকই বলেছ ফ্রান্স এবং ইউকে বাড়তি দায়িত্ব দিচ্ছে। ইতালির মেলোনিও, তিনি রাইটিস্ট একজন নেতা, তিনিও দায়িত্ব নিয়েছেন, তিনি ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু, তিনিও দায়িত্ব নিয়েছেন ট্রাম্পকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনা। কি ঘটলো? আমি ফলাফলের কথা বলছি। ফলাফলটা হচ্ছে এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইউরোপের দূরত্বটা আরো বাড়লো। ইমিডিয়েট রিয়াকশন কি ছিল? জার্মানিতে ইমিডিয়েট রিয়াকশন ছিল যে আমাদের একজন নতুন নেতা খুঁজতে হবে। জেলেনস্কি কি বলেছিলেন? উই নিড এ নিউ ইউরোপিয়ান আর্মি। ঠিক যে কথাটা ফ্রান্স অনেক দিন থেকেই বলছে, আমাদের নিজের পায়ে দাঁড়াতে হবে, আমেরিকার সাহায্য দিয়ে আমাদের ডিপেন্ড করলে আমাদের চলবে না। কিন্তু এটা বাস্তবতা নয়। বাস্তবতা হচ্ছে যে গত সেকেন্ড ওয়ার্ল্ডের পরবর্তী যে আর্কিটেকচার গড়ে তোলা হয়েছে এই পশ্চিমা বিশ্বে, তার কেন্দ্রে মার্কিন যুক্তরাষ্ট্র। তাকে বাদ দিয়ে কেন্দ্র সরে গেলে কি হয়? বাড়িটাই ধসে পড়ে। ফলে বাড়িটা ধসের উপক্রম হয়েছে। মূলত এই যে ট্রান্স আটলান্টিক সলিডারিটি তা ক্ষতিগ্রস্ত হচ্ছে। লাভ হচ্ছে কার? আজকেই আমরা দেখেছি মস্কো থেকে, ওয়াশিংটন পোস্টের লিড নিউজ, মস্কো বলেছে যে মস্কো মনে করে আমেরিকা এবং রাশিয়া অ্যালাইন্ড, তারা অভিন্ন মত পোষণ করে।
এটা মস্কোর ক্রেমলিন থেকে বলা হচ্ছে। এতদিন পর্যন্ত এই ট্রান্স আটলান্টিক জোটের মূল কথা ছিল যে রাশিয়া আমাদের অ্যাডভার্সারি। ইউরোপিয়ানরা মনে করে কি রাশিয়া যে কোনো মুহূর্তে তার সীমানা বাড়াতে পারে, স্পেশালি ইস্ট ইউরোপে। সেখানে রাশিয়াই বলছে যে আমাদের কিছু করতে হবে না, আমাদের কাজটা ট্রাম্প সাহেব করে দিচ্ছেন। এই পরিপ্রেক্ষিতে কি অপশন আছে ইউরোপের হাতে? এক অপশন হবে ট্রাম্পের কাছে হাত পা ধরা, ভাই দুঃখ, সরি, অন্যায় হয়েছে, নাকে খত দেই, তুমি ফিরে আসো, এটা একটা অপশন। অথবা নিজের পায়ে মেরুদণ্ড খাড়া করে দাঁড়ানো। আমি দেখছি যে দুটোই একসাথে তারা চেষ্টা করছে। তারা একদিকে সরি বলছে, অন্যদিকে তারা বুঝতে পেরেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র আর মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে আর ডিপেন্ড করা যাবে না। তার মূল কারণ ট্রাম্প সাহেব এবং পুতিনের মধ্যে এক ধরনের কৌশলগত আঁতাত বা সখ্য নির্মিত হয়েছে। এটা টানলেই ছেড়ে যাবে না, এর পেছনে গভীরতর কারণ আছে। ইন্টারেস্টিংলি একটি তথ্য আমরা পেয়েছি গত সপ্তাহে, তা হচ্ছে যে 1987-এ যখন ট্রাম্প সাহেব প্রথমবার মস্কো যান এবং তার সেই বিখ্যাত ট্রাম্প টাওয়ার হোটেল বানানোর কথা বলেন, তখন আমরা জানতে পারছি একজন প্রাক্তন কেজিবি এজেন্ট বলেছেন তখন ট্রাম্পকে রিক্রুট করা হয় বা করার চেষ্টা করা হয় অ্যাজ এ রাশিয়ান অ্যাসেট। রুশ স্পাই, বাংলায় বলতে পারি স্পাই হিসেবে, রাশিয়ান অ্যাসেট হিসেবে তাকে রিক্রুট করা হয়। কেমন এটা? ফলে একটা কিন্তু একটা সুতো কিন্তু আছে, যে সুতোটা অনেক পুরনো, টানলেই আমরা দেখতে পাবো সেই 87-এ যে পৌঁছয়। তো এই অবস্থায় যেমন ধরা যাক ফিনল্যান্ডে যখন 17-এ ট্রাম্প সাহেব গেলেন, মনে থাকতে পারে যে তখন ট্রাম্প সাহেব এবং পুতিন একান্তে আলাপ করেছিলেন। শুধু আলাপই করেননি, যে মেয়েটি তার নোটস দিচ্ছিল, ইন্টারপ্রেটার, তার নোটটা কেড়ে নেওয়া হয়, তার নোটটা পর্যন্ত কেড়ে নেওয়া হয়। বলে কি এমন গোপন কথা দুই নেতা বললেন যা তার ইন্টারপ্রেটার পর্যন্ত লিখতে পারবে না? আমরা জানি না, আমরা শুধু সন্দেহ করতে পারি। আমার সন্দেহ এই যে এই দুই নেতার সম্পর্কটা অনেক গভীর, কৌশলগত সম্পর্ক, এবং যার মধ্যে ব্যক্তিগত স্বার্থ জড়িত আছে। এই অবস্থায় যে রিয়াকশনটা করেছে ইউরোপ, সেটাই প্রত্যাশিত। প্রথম রিয়াকশন ছিল কি, ইউ আর নট অ্যালোন। ইউক্রেনকে বলছে ইউ আর নট অ্যালোন, কারণ রাশিয়ার আগ্রাসনটা এফেক্ট করছে একমাত্র ইউরোপকে, বিশেষ করে পশ্চিম ইউরোপকে এবং ইউরোপকে করছে, আমেরিকাকে স্পর্শ করছে না। আমেরিকা এটাকে ব্যবহার করে তার রাজনীতি এক্সপ্যান্ড করেছে, তার পররাষ্ট্রনীতি এক্সপ্যান্ড করেছে। কিন্তু সরাসরি আক্রান্ত হবে কে যদি আগামীকাল রাশিয়া পোল্যান্ড আক্রমণ করে, বলটিক স্টেটগুলি আক্রমণ করে, যদি সে মলদোভা আক্রমণ করে, ইউরোপ আক্রান্ত হবে। সে কারণে ইউরোপের জন্য প্রধান মাথা ব্যথা পুতিন সাহেব। যদি আগামীকাল চুক্তি একটা হয়ও ইউক্রেনের সাথে যুদ্ধ বন্ধের, সিজফায়ারের, তার গ্যারান্টি কি যে পুতিন সাহেব তা মানবেন? সে গ্যারান্টির জন্যই আমেরিকাকে এত প্রয়োজন। কি সিদ্ধান্ত হলো? তুমি ঠিকই 4টা সিদ্ধান্তের কথা বলেছো, সেটা কি স্ট্র্যাটেজিক প্রিন্সিপাল, কিন্তু প্র্যাকটিক্যালি কি হয়েছে? প্র্যাকটিক্যালি হয়েছে যে যুক্তরাজ্য, ইউকে লিটারালি প্রায় $4 বিলিয়ন লোন এবং গ্র্যান্টস অফার করেছে। $2.8 বিলিয়ন আর্ম পারচেজ এবং $2 বিলিয়ন অন্যান্য ইকোনমিক অ্যাসিস্ট্যান্স। অলমোস্ট $5 বিলিয়ন তারা একাই অফার করছে যুক্তরাজ্য এবং অন্যান্য দেশ, সব দেশ, 18টি, রাফলি অ্যাবাউট 18 কান্ট্রিজ অ্যান্ড কানাডা, যারা ইউক্রেনের পাশে শক্তভাবে দাঁড়িয়েছে। তারা সবাই এগ্রি করেছে যে আমরা আমাদের সাহায্য, ইকোনমিক অ্যান্ড মিলিটারি স্টেপ আপ করব। এটা একটা। আর 2 নম্বর, একটি পিস প্রপোজাল ফ্লোট করেছে মূলত ফ্রান্স, মাক্রন। তার মূল বক্তব্য কি, প্রাথমিকভাবে 1 মাসের একটা সীমিত আকারের পিস সিজফায়ার হবে। 1 মাসের সীমিত আকার মানেটা কি, যে কেউ কারো ইনফ্রাস্ট্রাকচার আঘাত করবে না, কেউ কারো জ্বালানি তেলের উপর আক্রমণ করবে না, আকাশপথে এবং সমুদ্রপথে কেউ কারো ব্রিজে আক্রমণ করবে না, কিন্তু ফ্রন্টে সৈন্যদের আক্রমণ করা যাবে। এটা প্রথম শর্ত, 1 নম্বর। আর 2 নম্বর, তারা বলছে যে মিনওয়াইল ইউক্রেনকে ডিফেন্ড করবার জন্য একটা বহুজাতিক ইউরোপীয় সৈন্যবাহিনী গঠন করা হবে, যার সেন্ট্রাল ফোর্স হবে ফ্রান্স এবং ইউকে অলরেডি অফার করেছে। কিন্তু এই একটা প্রপোজাল তারা খাড়া করেছে। আমেরিকা বলেছে আমেরিকা সৈন্য পাঠাবে না,
তারা ওয়েলকাম করেছে ইউরোপিয়ান আর্মিকে, তারা পাঠাবে না। কিন্তু এই দুটো ঘটনায় কিন্তু চাপ সৃষ্টি করবে আমেরিকার উপরে। আমেরিকা যখন দেখবে যে আমি আর নেই মাঠে, আমাকে ছাড়া ইউরোপ ম্যানেজ করতে পারছে, তাহলে সেটা হবে দ্য বিগেস্ট ইনসেন্টিভ। এই যে বলছি আমরা তাকে তৈলমর্দন করার চেয়ে অনেক বেশি এফেক্টিভ হবে যদি ইউরোপ নিজের পায়ে দাঁড়াতে পারে, এবং লক্ষণটা হচ্ছে এই যে ইউরোপ নিজের পায়ে দাঁড়াতে চেষ্টা করছে। থ্যাংক ইউ। জি, অনেক ধন্যবাদ আপনাকে। ডক্টর নাকিবুর রহমান, আপনার কাছে একটু জানতে চাই, যখনই শুক্রবার এই ঘটনাটি ঘটেছিল, আমরা হাসান ফেরদৌসের বিশ্লেষণ সেদিনই আমাদের আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে নিয়েছিলাম, অর্থাৎ প্রেসিডেন্ট ট্রাম্প এবং জেলেনস্কির মধ্যে যে বাদানুবাদ হয়েছিল সেটি নিয়ে আপনার রিয়াকশনটা জানবো, যে কেন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেল, অর্থাৎ কোনো পক্ষই কি আশা করেছিল যে ওপেন মিডিয়ার সামনে এই ধরনের একটা বাহাস তৈরি হবে? দ্বিতীয় যে বিষয়টি আপনার কাছে জানতে চাই সেটি হলো যে শান্তি আলোচনা আমেরিকার হাতে ছিল, যেটি হাসান ফেরদৌস বলছেন। এখন কি যেখানে আমেরিকা চাইছিল ইউরোপকে বাদ দিয়ে আলোচনাটা এগিয়ে নিতে, সেখানে কি এখন নেতৃত্বটা ইউরোপের দিকে হেলে গেল, নাকি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আমেরিকার কাছে আসতেই হবে? ধন্যবাদ জুয়েল ভাই। হাসান ফেরদৌস ভাই খুব চমৎকার করে বিশ্লেষণ করছিলেন। উনার বিশ্লেষণের পরে খুব নতুন কিছু যোগ করার আমার নেই। তো আমি শুরু করছি। আপনি যে প্রশ্নটা আমাকে করেছিলেন যে আমার ব্যক্তিগত রিয়াকশন, প্রথম রিয়াকশন হলো এটা আনপ্রেসিডেন্টেড, যে নর্মালি এটা পৃথিবীর সব জায়গায় এই শিষ্টাচারটা আমরা দেখি যে বজায় থাকে, যে অতিথিকে সবসময় শ্রদ্ধা করা হয়, যতই আর্চ রাইভাল হোক, যতই শত্রুতা থাকুক না কেন, চরম শত্রুর সাথেও একটা সাধারণ কার্টেসি মেনটেন করে কথা বলা হয়। কিন্তু আমরা শুরু থেকেই দেখছিলাম যে এটার ব্যতয় কিন্তু ঘটেছে। আপনাদের মনে আছে যে জর্ডানের বাদশাহ যখন কিছুদিন আগে এসেছিলেন, তখন গাজাতে সেই রিসোর্ট করা নিয়ে যে কথা হচ্ছিল, সেখানেও কিন্তু জর্ডানের বাদশাকে একেবারে প্রচণ্ডভাবে একটা ফলস পজিশনে ফেলে দেওয়া হয়েছিল। যদিও তিনি কোনো কনফ্রন্টেশনে না গিয়ে তিনি বলেছিলেন যে তিনি গাজা থেকে যারা আহত, যারা অসুস্থ, তাদেরকে চিকিৎসার জন্য জর্ডান নেবে। কিন্তু তিনি সাথে সাথে এটাও যদিও রিজেক্ট করেননি, বাট বাই অ্যাক্লেমেশন তিনি রিজেক্ট করছিলেন যে গাজা থেকে সমস্ত রেফিউজিদেরকে জর্ডান এবং ইজিপ্ট নিয়ে নেবে এবং এই জায়গাটাতে সম্পূর্ণ নতুন করে একটা রিসোর্ট সিটি তৈরি করা হবে। এটাকে তিনি রিজেক্ট করেছিলেন। কিন্তু হি ওয়াজ পুট অন স্পট, যে তিনি সেদিনই কিন্তু জেলেনস্কি যেরকমভাবে কথাগুলা বলেছিলেন ডোনাল্ড ট্রাম্পের এই বুলিটা হজম না করলে পরে সেদিনই কিন্তু এরকম একটা অপ্রীতিকর ঘটনা ঘটতো। তো জেলেনস্কির সাথে সেদিনের যে ঘটনাটা ঘটেছে, এটা কোনো ডিপ্লোম্যাটিক নর্মের মধ্যে পড়ে না। এটা খুবই দুঃখজনক। এবং আরও যদি আমরা আরেকটু পিছনে ফিরে যাই, আমরা দেখব যে ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে কথা হচ্ছে সৌদি আরবে। সেখানে বড় বড় স্টেক হোল্ডাররা হলো ইউরোপিয়ান ইউনিয়ন, তারা অনুপস্থিত। ইউক্রেন নিজে অনুপস্থিত। কথা হচ্ছে রাশিয়ার সাথে এবং আমেরিকার সাথে। তো যার ভালো মন্দর বিষয়ে আলোচনা হচ্ছে সে অনুপস্থিত। পরোক্ষভাবে যারা ইম্প্যাক্টেড হবে এন্টায়ার ইউরোপিয়ান ইউনিয়ন, ইউরোপের দেশসমূহ, যেটা হাসান ফেরদৌস ভাই বললেন, পোল্যান্ড ইমিডিয়েটলি আক্রান্ত হতে পারে, বাল্টিক দেশগুলো আক্রান্ত হতে পারে, মলদোভা আক্রান্ত হতে পারে। তাদের কোনো প্রতিনিধিত্ব নেই এবং এখানে সৌদি আরবকে কিছু এক্সট্রা মাইলেজ দেওয়ার জন্য ডেলিভারেটলি সেখানে আলোচনা হচ্ছে। সো এই জিনিসগুলা অনেক সন্দেহের উদ্রেক করে এবং এই সন্দেহের মূল বিন্দু যেটা, সেটা অনেক আগে থেকেই 2016 সালে ডোনাল্ড ট্রাম্প যখন নির্বাচনের জন্য মাঠে ছিলেন, সেই স্টিল ডসিয়ে থেকে শুরু করে এটাকে অনেকেই ডিসকাউন্ট করে দেয়। কিন্তু সত্যি কথা বলতে কি, আমরা যদি দেখি যে পৃথিবীর সবার বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্প খুবই কঠিনভাবে তিনি কথা বলেন, ক্রিটিসাইজ করেন, কিন্তু আমরা আজ পর্যন্ত দেখিনি যে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প কোনো আক্রমণাত্মক কথা বলেছেন। সবসময় তিনি পুতিনকে সমালোচনার বদলে তিনি প্রশংসা করেছেন। সো সেখানে প্রশ্নের উদ্বেগ স্বভাবতই আসে যে ডোনাল্ড ট্রাম্প কেন পুতিনের ব্যাপারে এত সহানুভূতিশীল, যেটা তার নেচারের সাথে খুব একটা সামঞ্জস্যপূর্ণ না। সো এই জিনিসগুলা সামনে আরো আসবে। ডোনাল্ড ট্রাম্প যেই প্রপোজালের কথা বলছেন, অবশ্যই তিনি বলেছিলেন যে তিনি 24 ঘন্টার মধ্যে ইউক্রেনের যুদ্ধ বন্ধ করে দিবেন। 24 ঘন্টা বহুত আগেই পার হয়ে গিয়েছে, এটা বন্ধ হয়নি। কিন্তু এখনো পর্যন্ত যেই প্রপোজালটা সৌদি আরবের সেই
আলোচনা থেকে এসেছে রাশিয়ার সাথে, সেটা খুবই অপমানজনক একটা প্রপোজাল ইউক্রেনের জন্য, যে রাশিয়া যতটুকু জায়গা অধিগ্রহণ করেছে সেই জায়গাটুকু রাশিয়ার আন্ডারে থাকবে। তো এটা ইউক্রেনের সভরেন্টির উপরে একটা বড় আঘাত। তারপরে যেই সমস্যাটার কারণে, যেই অ্যাসপিরেশনের কারণে যুদ্ধটা শুরু হয় বলে অনেকে মনে করেন, ইউক্রেনের নেটোর সদস্যপদ, যেটা ইউরোপের সাথে একটা বড় সামরিক জোটে অন্তর্ভুক্ত করবে ইউক্রেনকে, সেটার ব্যাপারে পরিষ্কারভাবেই একটা নেগেটিভ সিদ্ধান্ত হয়ে গিয়েছে যে এই চুক্তির আন্ডারে ইউক্রেন কখনোই নেটোর সদস্যভুক্ত হওয়ার জন্য চেষ্টা করবে না। এটাও একটা পরোক্ষ থ্রেট রেস্ট অফ দ্য ইউরোপের উপরে। এবং আজকে যে চুক্তিটা হলো, এই চুক্তিটা রাশিয়া সম্মান করবে কি করবে না এরও কোনো কিন্তু গ্যারান্টি এর মধ্যে নেই। সো এই সব কিছুই ইউরোপের জন্য ডেফিনেটলি একটা উদ্বেগের বিষয়। এবং হাসান ফেরদৌস ভাই যেটা বলেছেন, আমি সম্পূর্ণ একমত যে ইউরোপ দুইটা জিনিসই একসাথে চেষ্টা করছে। তারা ডোনাল্ড ট্রাম্পকে ম্যানেজ করে এই শান্তি চুক্তিটা করার চেষ্টা করছে, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমেরিকার সমর্থন ছাড়া ইউরোপ গত দীর্ঘদিন ধরে তাদের ডিপেন্ডেন্সটা আমেরিকার উপরে এত বেশি হয়ে গিয়েছে যে আমেরিকাকে বাইপাস করে, আমেরিকাকে বাদ দিয়ে ইউরোপ একা একা সিদ্ধান্ত নিতে কতটুকু কেপেবল এ ব্যাপারে তারা নিজেরাই কনফিডেন্ট না। এর বাইরে সাথে সাথেই আমি একটু আপনাকে থামাই, সেটা হলো আমরা হয়তো হাসান ফেরদৌস আপনার কাছে জানতে চাইবো এরপরে, যে সেটা হলো যে ইউরোপের আসলে সক্ষমতা আছে কিনা আমেরিকাকে বাদ দিয়ে, যেটি বলছিলেন যে তারা নিজস্ব আত্মনির্ভরশীলতা তৈরি করার। কিন্তু ডক্টর নাকিবুর রহমান, আপনার কাছে যেটি জানতে চাই সেটা হলো ওই দিনকার আলোচনা নিশ্চয়ই আপনি দেখেছেন, জেডি ভ্যান্সের যে আচরণটা ছিল। সাধারণত দেখা যায় ভাইস প্রেসিডেন্টরা পাপেটের মতো ভূমিকা রাখেন, তারা চুপ থাকেন, তারা প্রেসিডেন্টকে সমর্থন করেন। জেডি ভ্যান্স সেদিন বেশ আক্রমণাত্মক ছিলেন, তিনি ভালো ভূমিকা রেখেছেন, মানে অ্যাক্টিভ ভূমিকা রেখেছেন ঝগড়াঝাটিতে। কিন্তু যেটি হোয়াইট হাউস থেকে বলা হচ্ছে, হোয়াইট হাউসের কর্মকর্তারা বৈঠকের আগে জেলেনস্কিকে পরামর্শ দিয়েছিলেন, বেশ কয়েকটি পরামর্শ দিয়েছিলেন যে প্রেসিডেন্ট ট্রাম্পকে আপনি প্রশংসা করবেন, আপনি নিরাপত্তা নিয়ে ওই সময় তেমন কিছু বলবেন না, পরবর্তীতে আপনি আলাদাভাবে সেই আলোচনাগুলো করার সুযোগ আছে। কিন্তু ট্রাম্প বারবার বলছিলেন, জেলেনস্কি তোমার হাতে কোনো কার্ড নেই, তোমার হাতে কোনো কার্ড নেই, আমরা এই যুদ্ধটা পরিচালনা করছি, আমরা অর্থ দিচ্ছি, আমরা সব কিছু করছি, তুমি প্রশংসা তো করছো না, উল্টো রিয়্যাক্ট করছো। আসলে কি ইউক্রেনের হাতে কোনো কার্ড ছিল যে কারণে জেলেনস্কি রিয়্যাক্ট করলো, নাকি রিয়্যাক্টের কারণটা কি জেলেনস্কির? এটার অনেকগুলো কারণ হতে পারে, তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে প্রত্যেকেরই একটা টিপিং পয়েন্ট থাকে, যে সহ্য ক্ষমতার একটা থ্রেশহোল্ড লেভেল থাকে। সেই থ্রেশহোল্ড লেভেলটা আমরা দেখি যে খুব ভদ্রলোক হঠাৎ করে প্রচন্ড উত্তেজিত হয়ে যান, কারণ সামথিং পিঞ্চড দ্যাট নার্ভ, তাই না? ওই নার্ভের উপরে সামথিং গট ইনটু দেয়ার নার্ভ। সো এখানে জেডি ভ্যান্সের যে ভূমিকাটা আমরা যদি দেখি, যে স্যাটারডে নাইট লাইভ খুব সুন্দর একটা স্কিট করেছে, এটার একটা কমেডিক ভ্যালু আছে। সো মানে তারা কম্পেয়ার করেছে যে রিয়েল হাউসওয়াইফস অফ পটোম্যাক, সেটা হলো যে মানে কোনো ঝগড়া ফ্যাসাদের মধ্যে গেলে আমরা দেখেছিলাম যে ধনী পরিবারের হাউসওয়াইফ যারা, তারা ওয়াইন গ্লাস ছুঁড়ে ফেলে, এরকম একটা ট্যান্ট্রম। কিন্তু মানে জেডি ভ্যান্সের যেই কথাটা, যে হাউ মেনি টাইমস হ্যাভ ইউ সেড থ্যাংক ইউ, এটা মানে থ্যাংক ইউ তো আপনি জোর করে আদায় করতে পারেন না, ধন্যবাদ তো অটোমেটিক্যালি আসতে হবে। তারা যদি চায় যে সবাই প্রশংসা করবে ডোনাল্ড ট্রাম্প এবং জেডি ভ্যান্সের, এটা নাও হতে পারে। আর সবকিছু কিন্তু একটা গেম না, এখানে মানুষের জীবন এবং মৃত্যু জড়িত, যেটা জেলেনস্কি বলেছেন যে উই আর নট প্লেইং কার্ডস মিস্টার প্রেসিডেন্ট, যে ইউ ডোন্ট হ্যাভ দ্য কার্ডস। এই কথাগুলো বলা, যেখানে মানুষের জীবন এবং মৃত্যু যেটার উপরে নিহিত, সেটাকে আমরা খেলার ছলে, খেলার সাথে তুলনা কিন্তু করতে পারি না। সো ডিপ্লোম্যাটিক নর্মের অনেকগুলা ব্যত্যয় সেখানে ঘটেছে, এটা খুব স্বাভাবিক কোনো ঘটনা না, কিন্তু ইট ওয়াজ অ্যাবাউট টু হ্যাপেন। এটা জর্ডানের বাচ্চার সাথেও হতে পারত, কিন্তু তিনি সে অপমানগুলো সহ্য করে খুব ট্যাক্টফুলি তিনি জবাবগুলো দিয়েছেন। জেলেনস্কি যেহেতু তার জনগণ জীবন মৃত্যুর মুখোমুখি, তার ধৈর্য ক্ষমতাটা হয়তো আরেকটু কম, এ কারণে তিনি আউটবার্সটা সেখানে আমরা দেখেছি, হুইচ ওয়াজ ভেরি আনপ্লেজেন্ট। জি, হাসান ফেরদৌস ভাই, আপনি এই বিষয়ে যদি কিছু যুক্ত করতে চান, সাথে যে প্রশ্নটি আপনার কাছে রাখবো সেটি হলো যে ইউরোপ বলছে, ইউরোপ জানতো যে
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি নির্বাচিত হন তাহলে তিনি অনেক আগে থেকে নেটোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা করছিলেন, নেটো থেকে বের হয়ে আসবেন, ইউরোপকে তিনি খুব একটা পছন্দ করছিলেন না। জেডি ভ্যান্স মিউনিকে নিরাপত্তা সম্মেলনে গিয়ে ইউরোপের গণতন্ত্র নিয়ে প্রশ্ন তুলে এসেছে। ইউরোপ নিজেদের এই যে আত্মনির্ভরশীলতা এখন তারা প্রয়োজন অনুভব করছে, এতদিন কেন তারা এটি ফিল করেনি যে আমরা আসলে নিজেদের আত্মনির্ভরশীল হওয়া উচিত, এবং এখন ফিল করছে, কিন্তু কতটা আসলে? যদি অস্ত্রের দিক থেকে আমরা বলি, অর্থের দিক থেকে বলি, রাশিয়ার সঙ্গে এই যুদ্ধে টেক্কা দেয়া ইউরোপের পক্ষে কতটা সম্ভব? আগের কথাটা যাই, আমি ডিফার করি বাকি ভাইয়ের সাথে। ফেলিয়ারটা মূলত জেলেন্সকি অভাবগ্রস্ত, তুমি দরিদ্র, তুমি অভাবী, তোমার পেটে খাবার নেই, তুমি ভিক্ষা চাইতে এসছো। তোমার ইগো থাকলে তুমি ভিক্ষা চাইতে আসবে কেন? তুমি জানো এই লোকটা কেমন। এই লোকটা একটা বালকের মতো, শিশুর মতো, যে এক্সপেক্ট করে তাকে তুমি চকলেট দেবে। তুমি দেখেছো আগের দিন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী গেছেন, তিনি কি করলেন? ট্রাম্প সাহেবকে যেভাবে সম্ভব, আমরা বলি না তৈলমর্দন করা, তাই তিনি করলেন। পকেট থেকে তিনি চিঠি বের করে দিলেন, রাজার চিঠি, তোমাকে ডেকেছেন, আনপ্রেসিডেন্টেড। খুব খুশি হলেন। ট্রাম্প সাহেবকে খুশি করতে হবে তোমাকে, বিকজ ইউ নিড ট্রাম্প। ট্রাম্প ছাড়া তোমার পক্ষে সার্ভাইভ করা কঠিন। শুধু তুমি নয়, তোমার দেশের পক্ষে সার্ভাইভ করা কঠিন। তুমি তো এটা বুঝবে, তুমি এটা বুঝেই গেছো। তোমার ইগো নিয়ে তুমি ডিবেট কেন করবে? তুমি ট্রাম্পকে কারেক্ট করতে কেন যাবে? তুমি চ্যালেঞ্জ কেন করবে? বিকজ তুমি জানো যে ট্রাম্প চ্যালেঞ্জ করলেই, বিশেষ করে টিভি ক্যামেরার সামনে, ক্ষিপ্ত হবেন। এটা একটা ব্যাপার। 2 নম্বর, পুরো ব্যাপারটা আমার বিবেচনায় ওয়াজ এ সেট আপ। আগের থেকে তৈরি করা ছিল যে জেলেনস্কিকে ক্ষিপ্ত করা হবে। এবং এই আগে বললাম পুতিনের কথা, পুতিনের সাথে অ্যালাইনমেন্ট আরো শক্ত করা হবে। তুমি দেখেছো এন্টায়ার রিপাবলিকান এস্টাবলিশমেন্ট, প্রত্যেকে, একজন সিনেটর ছাড়া সবাই বলেছে ট্রাম্প ঠিক করেছে। জেলেনস্কির পদত্যাগের কথা বলেছে আমাদের গ্রাম সাহেব, সাউথ ক্যারোলিনার সিনেটর লিন্ডসে গ্রাহাম। তার মানে এটা কি? ট্যাকটিক্যালি জেলেনস্কি সাহেব একটা ভুল করে ফেলেছেন। তিনি ছোট হলে খুব ক্ষতিদান করবেন। পরবর্তী যদি ছোট হয়ে তার লক্ষ্যতে অটুট থাকতেন, আমার এইটা চাই, ডিলটা চাই, এবং ট্রাম্প তুমি একমাত্র পারো এই ডিলটা করে দিতে, ট্রাম্পকে খুশি করা হলো, ডিলটা হলো। আমার ভয় হচ্ছে যে এখন জেলেনস্কি পলিটিক্যালি সার্ভাইভ করতে পারবেন না, কারণ ট্রাম্পকে লাগবেই, এবং ট্রাম্প প্রবাবলি কোনোভাবেই জেলেনস্কির সাথে নেগোশিয়েট করবেন না। এখন তোমার দ্বিতীয় প্রশ্নে আমি আসি। 50-70 বছর ধরে, 48 থেকে, সেকেন্ড ওয়ার্ল্ডের পর থেকে যে ব্যবস্থা চালু আছে, সেই ব্যবস্থায় আমরা কমফোর্টেবল। এই বাড়ি, আমার বাড়িতে মনে করো, আমার সংসারে বাবা সব দেখাশোনা করে, তিনি ট্যাক্স দেন, তিনি এখানে থেকে রেন্ট সংগ্রহ করেন, বাজার করেন। হঠাৎ করে বাবা নেই, বাবার জায়গায় আমাকে দাঁড়াতে হলো। এই আকস্মিক চ্যালেঞ্জ নেবার ক্ষমতা কি আমার আছে? প্রস্তুতি কি আমার আছে? প্রস্তুতি আমার নেই, কারণ আমি গত 70 বছরে ডিপেন্ডেন্স সিনড্রোম গ্রো করেছি। আমি ডিপেন্ডেন্ট। ইউরোপের বিভিন্ন দেশে আমেরিকান সোলজাররা আছে। জার্মানি মনে করো, সবচেয়ে বড় ইকোনমি ইউরোপের জার্মানি। তাদের শাসনতন্ত্রে বলা আছে এই পরিমাণের বেশি অর্থ ব্যয় করা যাবে না, এই সংখ্যার বেশি শূন্য রাখা যাবে না। তারা এন্টায়ারলি ডিপেন্ড করে আমেরিকার উপরে তাদের নিরাপত্তার জন্য। কেন? প্রথমত যদি এর ভিন্নতা হয়, সেক্ষেত্রে তোমার খরচ বাড়াতে হবে। নেটোর সিদ্ধান্তে বলা আছে প্রত্যেকটা দেশ তার জিডিপি 2% ব্যয় করবে। তারা ব্যয় করতো না, ট্রাম্প ধমক দেওয়ার পরে ব্যয় করা শুরু করেছে। কোনো কোনো দেশ 2%-এর বেশি, এখন অনেকে ক্লোজ টু 4% ব্যয় করছে। ট্রাম্প সাহেব এখন বলছে 5% ব্যয় স্পেন্ড করতে হবে অন ডিফেন্স। মোদ্দা কথা হচ্ছে যে ইউরোপ ইজ নট রেডি। একমাত্র ফ্রান্সেরই নিউক্লিয়ার ক্যাপাবিলিটি আছে কাউন্টার করবার জন্য। ফ্রান্স এবং ইউকে দুজন নিউক্লিয়ার পাওয়ার্ড কান্ট্রি জানি আমরা বটে, কিন্তু একমাত্র ডেটারেন্স বলতে যা বোঝায় একমাত্র ফ্রান্সেরই আছে। যেমন কিন্তু এই সবগুলি দেশই নানা সংকটে আকীর্ণ। প্রাইমারি ইকোনমিক, পলিটিক্যাল চ্যালেঞ্জ তো আছেই, এই ইমিগ্রেশন নিয়ে ইত্যাদিদের নিয়ে। ফলে এই মুহূর্তে ইউরোপ, আমেরিকাকে বাদ দিয়ে যদি দাঁড়াতে হয় ইউরোপকে, খুব সহজ একটা কাজ হবে না।
বাট আমরা কি দেখছি আমরা যে তারা রিয়েলাইজ করছে যে আগামী 4 বছর কিন্তু আমাকে একলাই চলতে হবে। শুধু তাই না, আমাকে রাশিয়ার ডমিনেন্সও মেনে নিতে হবে। তাহলে আমি কি করতে পারি? আমরা দুটো কাজ করতে পারি। এক নম্বর, আমাদের সবার সংহতি প্রকাশ করতে পারি, which they have done, প্লাস আমরা আমাদের সামরিক ক্ষমতা বাড়াতে পারি, which they will do now. Thank you. ডক্টর নাকিবুর রহমান, আমরা একটু গাজার দিকে চোখ ফেরাতে চাই। গাজায় যে প্রথম পর্যায়ের যুদ্ধবিরতি কার্যকর ছিল সেটি গতকাল শনিবার শেষ হয়ে গেছে। এখন সেখানে যেটি হচ্ছে যে দ্বিতীয় দফার যুদ্ধবিরতি নিয়ে এক ধরনের অচলাবস্থা তৈরি হয়েছে এবং আজকে সর্বশেষ যেটি দেখা গেল সেটি হলো যে গাজায় যে ট্রাকগুলো প্রবেশ করতো খাদ্য সামগ্রী নিয়ে, নানা ধরনের ত্রাণ নিয়ে, সেগুলো ইসরায়েল আটকে দিয়েছে। আমেরিকা এখন ইসরায়েলের পক্ষ থেকে যুদ্ধবিরতির কথা বলা হচ্ছে, কিন্তু আমেরিকা এই বিষয়ে এখন পর্যন্ত কোনো মুখ খুলছে না। গাজার আসলে কোন পর্যায়ে যাচ্ছে কিংবা কোন দিকে যাচ্ছে গাজার পরিস্থিতিটা? খুবই দুঃখজনক, এবং এর মধ্যেও কিছু চোখ জোড়ানো কিছু ইমেজ আমরা কিন্তু পাচ্ছি যে এই রোজা শুরু হওয়ার পর থেকে গাজার এই একেবারে যুদ্ধাবশেষ ভঙ্গুর স্ট্রাকচারগুলোর মধ্য থেকেও আমরা দেখছি যে একেবারে আলোকসজ্জা একটা উৎসবমুখর পরিবেশে ইফতার করছে, সেহরি করছে। এগুলা বলে দেয় যে গাজার মানুষগুলা খুবই রেজিলিয়েন্ট, যে তাদেরকে ডোনাল্ড ট্রাম্প যেভাবে মনে করছেন যে খুব সহজেই একেবারে ডিসপ্লেস করে মিশর এবং জর্ডানে তাদেরকে এথনিক ক্লিনজিংয়ের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে এবং এখানে একটা রিসোর্ট করা যাবে, এটা খুব একটা সহজ কাজ হবে না। এবং আমরা প্রথম দফা যুদ্ধবিরতির যেই ফেজগুলো যদি দেখি, এখানে কিন্তু নেতানিয়াহুর জন্য ইট ওয়াজ এ পিআর ডিজাস্টার। সর্বশেষ যে যুদ্ধ বিনিময়টা হয়েছে আমরা দেখেছি, সেই পরিবারে দুজন বাচ্চা ছিল যারা মারা গিয়েছিল, তাদেরকে হোস্টেজ করে নিয়ে যাওয়া হয়েছিল গাজাতে। এবং নেতানিয়াহু বারবারই বলে আসছিলেন যে হামাস এই দুজন শিশুকে হত্যা করেছে, কিন্তু তার পরিবার থেকে কিন্তু বলা হচ্ছিল যে এই দুজন মারা গিয়েছে ইসরায়েলি হামলার কারণে। এবং সর্বশেষ যখন এদের দেহাবশেষ সহ বন্দী পুরুষকে যখন মুক্তি দেওয়া হলো, তখন নেতানিয়াহু কিন্তু তাদের জন্য একটা বিরাট বড় স্টেট ফিনারেল অ্যারেঞ্জ করতে চেষ্টা করেছিলেন, কিন্তু পরিবার থেকে বলা হয়েছে যে এটা তারা খুব প্রাইভেটলি করবেন, নেতানিয়াহু এবং সরকার যেন কোনোভাবেই এর সাথে সংযুক্ত না হয়। এবং আমরা এটাও দেখেছিলাম যে সেই বন্দী যখন গাজা ত্যাগ করে, তখন যোদ্ধাদের কপালে চুমু খেয়ে ত্যাগ করছিলেন। এটাও কিন্তু খুব অপছন্দনীয় একটা বিষয় এবং পিয়ার নাইটমেয়ার ছিল ইসরায়েলের জন্য। সো মানে আমরা যদি যোগ বিয়োগ করি, ইসরায়েলের জন্য এই সিজ ফায়ারটা খুব একটা লাভজনক হয়নি মোটা দাগে। এ কারণেই আমরা দেখছি যে বিভিন্নভাবে অলরেডি পশ্চিম তীরে হামলা শুরু হয়ে গিয়েছে, সেখানে সেটেলারদের কিছু এক্সপ্যানশন অলরেডি শুরু হয়েছে এবং ওয়েস্ট ব্যাংক অ্যানেক্সেশনেরও কিন্তু একটা প্রসেস শুরু হয়ে গিয়েছে। সুতরাং আমি মনে করি না যে দ্বিতীয় দফা সিজ ফায়ারের যে এই প্রসেসটা এটা খুব সহজেই শুরু হবে। এটার জন্য আরও কিছু অনুঘটক দরকার হবে এবং এখানেও ডোনাল্ড ট্রাম্পেরও কিছু ইন্টারভেনশন জরুরি হবে। আমরা ইতিমধ্যেই দেখেছি যে $3 বিলিয়ন অস্ত্র অলরেডি চুক্তিটা কংগ্রেসকে বাইপাস করে করা হয়েছে। সো এটার অর্থ হলো যে সামরিকভাবে ইসরায়েলকে আরো শক্তিশালী করা হচ্ছে এবং এই $3 বিলিয়ন অস্ত্র ডেফিনেটলি ব্যবহৃত হবে নিরপরাধ মানুষকে হত্যার জন্য বেশি, যত না ব্যবহার হবে ইসরায়েলের নিজের আত্মরক্ষার জন্য। সো সামনের সময়গুলা খুব বেশি সুখকর হবে না এবং আমরা প্রতি বছরের একটা ট্রেডিশন দেখি যে রোজার সময় সবসময় আল-আকসা মসজিদ কেন্দ্রিক একটা সমস্যা তৈরি হয়। সেখানে প্রচুর মানুষ সেখানে নামাজ পড়তে, তারাবি পড়তে, কিয়ামুল লাইল করতে যায়, সেটা ইসরায়েলি সেনাবাহিনী সেটাকে পছন্দ করে না এবং এটা নিয়ে প্রতি বছরই কোনো না কোনো একটা অঘটন ঘটে। এবার কি হয় আমরা অপেক্ষা করছি এবং আমার কাছে মনে হচ্ছে যে উদ্দেশ্যে সিজ ফায়ার এবং শান্তির জন্য যে এই চুক্তিটা হয়েছে, শান্তি যদি থাকে এটা সবারই কাম্য, কিন্তু
লক্ষণ খুব ভালো মনে হচ্ছে না আমার কাছে। জি, হাসান ফেরদৌস ভাই, আপনার কাছে যেটা জানতে চাই, গাজা প্রসঙ্গে আপনি যদি সংক্ষেপে কিছু যোগ করেন, তবে একটা প্রশ্ন আপনার কাছে করতে চাই, সেটা হলো প্রেসিডেন্ট দায়িত্ব নেওয়ার পর থেকে ডোনাল্ড ট্রাম্পের কথা বলছিলাম, প্রত্যেকটা দিনই আমাদের টেলিভিশন থেকে শুরু করে সব টেলিভিশনের হেডলাইনে তার একটা সক্রিয় অংশগ্রহণ ছিল, অর্থাৎ তিনি কোনো না কোনোভাবে হেডলাইনে আছেন এবং তিনি কথা বলছেন। আজকে দিনটাতে একটু কাকতালীয় হলেও শুক্রবারের ঘটনার পর তার তেমন কোনো অ্যাক্টিভিটি নেই। তিনি কি কিছুটা জেলেনস্কির কাছ থেকে এই ধরনের আচরণ প্রত্যাশা করেন নাকি, বা কিছুটা ধাক্কা খেয়েছেন, কিছুটা নতুন করে ভাবছেন, অনেক সমালোচনা হচ্ছে, এগুলো কি আপনার কাছে মনে হয়? না, একদম না। ডোনাল্ড ট্রাম্প পজিটিভ বা নেগেটিভ সমালোচনাকে মনে করেন তার জন্য ভালো, আচ্ছা। কারণ তিনি নিউজ হেডলাইন তিনি থাকছেন, ডমিনেট তিনি করছেন, বৈশ্বিক আলোচনার কেন্দ্রে তিনি আছেন। উনি আছেন মারা লাগোতে আছেন, গলফ খেলছেন, তাকে থাকতে দাও শান্তিতে। একদিন তিনি আমাদের না বিরক্ত কম করলেন। লক্ষ্য করে দেখবে যে টেলিভিশনে আজকের সমস্ত আলোচনা কি নিয়ে, রিপাবলিকানরা ঢালাও ভাবে প্রশংসা করছে আমাদের ট্রাম্প সাহেবের, ঠিক কাজ তিনি করেছেন। দোষ দিচ্ছে কাকে? জেলেনস্কি সম্মান দেখায়নি আমাদেরকে। ডিফেন্ড করছে জেলেনস্কিকে 2-4 জন ডেমোক্রেটিক সেনেটর, যেমন আমাদের বার্নি স্যান্ডার্স। একমাত্র রিপাবলিকান যিনি সমালোচনা করেছেন তিনি হচ্ছেন গিয়ে আলাস্কার লিসা মার্কাউস্কি। একমাত্র তিনি বলেছেন 2-4 কথা, যেটাকে বলতে পারি আমরা খানিকটা সমালোচনাপূর্ণ। ফলে ডোনাল্ড ট্রাম্প সাহেব এখন চমৎকার অবস্থায় আছেন, সবাই তার কথা বলছে, এবং আমেরিকার তার দলের সবাই, একজন লোকও তার বিরুদ্ধে এমন কথা বলেনি যার জন্য তাকে কষ্ট পেতে হবে। আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, দর্শক আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত 7 দিনের বেশি অনুষ্ঠানে, আপনাদের সাথে আছি আমি সঞ্জুয়েল, এবং আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন লেখক, প্রাবন্ধিক, কলাম লেখক হাসান ফেরদৌস, এবং একই সাথে আছেন ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলাইনার ডক্টর নাকিবুর রহমান। আপনাদের দুজনকে আবারও স্বাগত। ডক্টর নাকিবুর রহমান, একটি বাংলাদেশ প্রসঙ্গে আপনার মতামত জানতে চাই। সেটা হলো যে এনসিপি একটি দল গঠন করা হয়েছে, গত শুক্রবারে এটি করেছে আনুষ্ঠানিকভাবে। অনেকেই বলছেন নতুন একটা অধ্যায়ের সূচনা হয়েছে, তবে তাদের যে নীতি সেগুলো এখন পর্যন্ত স্পষ্ট হচ্ছে না। তারা বলছে মধ্যপন্থার দল হিসেবে তারা আবির্ভূত হয়েছে। এই মধ্যপন্থা বলতে তারা আসলে কি বোঝাতে চাইছে, এবং তাদের যে প্রথম দিনের অনুষ্ঠান সেইখানে গণপরিষদের কথা এসেছে, ইনকিলাব জিন্দাবাদ স্লোগান এসেছে, সেকেন্ড রিপাবলিকের কথা এসেছে। আপনি এই বিষয়গুলোর বিশ্লেষণ কিভাবে করবেন? না, অবশ্যই একটা নতুন ছাত্রদের যাদের একটা বড় ভূমিকা ছিল এই স্বৈরাচার পতনের আন্দোলনে, যারা নেতৃত্ব দিয়েছিলেন, তাদের দ্বারা একটা দল যখন গঠিত হলো, এটা নিয়ে অনেকেরই আশার একটা জায়গা থাকে, এক্সপেকটেশন থাকে। সেখান থেকে আমি ডেফিনেটলি তাদের জন্য শুভকামনা করি, এবং আমি বিশ্বাস করি যে তারা ইনক্লুসিভ রাজনীতি করবে, এবং যেহেতু তাদের কোনো ব্যাগেজ নেই, তারা একটা ফ্রেশ স্টার্ট করছে, আমি আশা করব যে তারা কোনো রকম বিতর্কিত কাজে জড়াবে না। তারা দুর্নীতি, বাংলাদেশে সবচেয়ে বড় যে সমস্যা, দুর্নীতিকে তারা কোনো প্রশ্রয় দেবে না, এবং কোনো চরম পন্থা তারা গ্রহণ করবে না, সবাইকে অ্যাকোমোডেট করেই তারা চলবে। এটা হলো আমার বিশ্বাসের, আমার তাদের প্রতি আমার এক্সপেকটেশন। কিন্তু কিছু আমরা দেখেছি যে কিছু প্রশ্নের উদ্বেগ তারা করেছেন, সেগুলা তাদেরকেই জবাবদিহি করতে হবে, এবং এগুলাকে ক্লিয়ারিফাই না করে যদি তারা সামনে এগোনোর চেষ্টা করে, তাহলে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ অন্য আরও যে সমস্ত ছোট ছোট রাজনৈতিক দল গঠিত হয়েছিল তাদের মতোই হয়তো হবে। কয়েকটা বড় প্রশ্ন আমি যদি সেখানে যাই, আমরা যদি এদের মূল কমিটিটা দেখি, এই কমিটিটাকে আমরা মোটা দাগে বলতে পারি যে এটা ঢাকা ইউনিভার্সিটি অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের মতোই, যে ঢাকা ইউনিভার্সিটির বর্তমান ছাত্র এবং যারা ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করেছেন তাদের বাইরে একেবারে হাতে গোনা 2-1 জন ছাড়া আমরা কাউকে কিন্তু দেখছি না এদের কমিটিতে। সো এটা ইনক্লুসিভ হিসাবে তাদের যে একটা দাবি ছিল সেই দাবির সাথে কন্ট্রাডিক্ট করে। দ্বিতীয় যেই প্রশ্নটা আসে সেটা হলো যে তাদের ব্যাপারে প্রশ্ন আসছিল সবসময় যে এটা কি কিংস পার্টি কিনা। সো কিংস পার্টি যে সবসময় ক্ষমতায় থেকে ক্ষমতার যিনি কেন্দ্রে আছেন তিনি দল করবেন এটা না, অবশ্যই বিএনপি এবং জাতীয় পার্টি মোটা দাগে কিংস পার্টি, এর বাইরেও কিন্তু আরো কিছু কিংস পার্টি হয়েছিল যেগুলো সার্ভাইভ করেনি।
এটা ক্ষমতায় যিনি কেন্দ্রে ছিলেন তাদের দ্বারা না, কিন্তু তাদের ব্লেসিংস নিয়ে করা। আমরা দেখেছিলাম যে 1/11 এর সময় বেশ কিছু এরকম কিংস পার্টি গঠিত হয়েছিল, ইভেন আওয়ামী লীগের আমলেও বেশ কিছু কিংস পার্টি হয়েছিল তাদের তত্ত্বাবধানে, এগুলা কিন্তু সার্ভাইভ করেনি। সো আমরা কয়েকটা খুব বড় অভিযোগ এই তাদের যেই ইনগোরাল ইভেন্ট সেটার ব্যাপারে দেখেছি। পরিষ্কার আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে যে পিরোজপুরের জেলা প্রশাসক গাড়ি রিকুইজিশন দিয়েছেন তাদের এই প্রোগ্রামে যাওয়ার জন্য। তো এটা কিন্তু পরিষ্কারভাবেই একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, যে একজন জেলা প্রশাসক গাড়ি রিকুইজিশন দিয়ে সাধারণ মানুষকে কেন এই তাদের একটা দলের ইনাগোরাল অনুষ্ঠানে যাওয়ার জন্য বলবেন, এই প্রশ্নটার জবাব তাদেরকে দিতে হবে। দ্বিতীয় প্রশ্ন হলো যে আমরা অনেকেই বিভিন্ন ইভেন্ট করে থাকি, আপনারাও জুয়েল ভাইও বিভিন্ন ইভেন্ট অর্গানাইজেশন নিয়ে আপনি কাজ করেছেন, যে আউটডোর ইভেন্টের সাউন্ড এবং অডিও ভিডিও ইজ ভেরি এক্সপেন্সিভ। আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যদি বলি যে আমরা এই ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে যে মিলিয়ন পিপল মার্চ যেটা করেছিলাম, সেটার জন্য আমাদের এভির খরচ হয়েছিল প্রায় $100,000 উপরে। সো এটা আমেরিকার সাথে ঢাকার বাংলাদেশের খরচের যদি আমরা কমও ধরি, তারপরেও এত বড় একটা অনুষ্ঠানের যে খরচ, একটা নতুন দলের যারা সবাই ছাত্র, তাদের বড় কোনো ব্যবসায়ী তাদের কোনো কমিটিতে নেই, তারা বলছে যে তাদের কমিটির সবাই তাদের আয় থেকে 10% দেবেন, টক শোগুলার রয়্যালটি থেকে অর্ধেক দেবেন। এগুলো শুনতে ভালো লাগে, কিন্তু এই টাকা দিয়ে কিন্তু কোটি কোটি টাকা খরচ করে ইনগোরাল অনুষ্ঠানটা করাটা কঠিন। যেটা আমরা খবর পাচ্ছি যে এই পুরো অনুষ্ঠানটা ওয়াজ ব্যাংকরোল বাই বসুন্ধরা গ্রুপ। এটা তাদেরকে এটা ক্লিয়ার করতে হবে যে এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে পরে এই দল দিয়ে আমরা খুব বেশি কিছু আশা করব না, কারণ যেই দুর্নীতি এবং যেই নষ্ট রাজনীতির বিরুদ্ধে জনমত গঠন করে তারা নতুন রাজনীতির কথা বলছেন, দ্বিতীয় রিপাবলিকের কথা বলছেন, সেই পুরানো রাজনীতির ব্যাগেজই কিন্তু তারা ক্যারি করছেন যদি বসুন্ধরা গ্রুপ তাদের এই ইনগোরাল অনুষ্ঠানটা স্পন্সর করে থাকে। সো এই জায়গাগুলো এখন এগুলা সত্যি কিনা মিথ্যা এটা তাদেরকেই জবাব দিতে হবে, তাদেরকে আরো বেশি ইনক্লুসিভ হতে হবে। অলরেডি আমরা দেখেছি তাদের যে ছাত্র সংগঠন, সেই ছাত্র সংগঠন প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রদেরকে মাইনাস করে দিয়েছে এবং আরো অন্য আদর্শের ব্যক্তিদেরকে মাইনাস করছে। সো এইভাবে যদি তারা শুধুমাত্র একটা গোষ্ঠীর হাতে নেতৃত্বটাকে যদি সম্পৃক্ত করে রাখে, তাহলে পরে মুখে যতই কথা বলুক না কেন, এটাকে যদি তারা কাজ দিয়ে এটাকে ব্যাকআপ না করতে পারে, মুখে কথা বলা খুব সহজ, কিন্তু এটাকে কিন্তু কর্মে প্রমাণ করা, উদাহরণ পেশ করা, এগুলা কিন্তু খুব কঠিন। এটা যদি তারা না করতে পারে, তাহলে তারা অন্য অন্য ছোটখাটো কিংস পার্টি যেগুলা 1/11 এবং শেখ হাসিনার আমলে জন্মগ্রহণ করেছিল, তাদের মতোই কিন্তু এই দলও খুব তাড়াতাড়ি বিলীন হয়ে যাবে। কিন্তু তারা যদি সত্যিকার অর্থে দুর্নীতিমুক্তভাবে ক্লিন কাট ট্রান্সপারেন্সি মেনটেন করে রাজনীতি করতে পারে, ইনক্লুসিভ রাজনীতি করতে পারে, ডেফিনেটলি আমার তাদের জন্য শুভকামনা। জি, হাসান ফেরদৌস ভাই, আপনার কাছে জানতে চাই সেটা হলো নীতিগত জায়গা থেকে যেগুলো মধ্যপন্থা, ইনকলাব জিন্দাবাদ, সেকেন্ড রিপাবলিক, গণপরিষদ, এই প্রশ্নগুলো নিয়ে কিছুটা আলোচনা হচ্ছে, আমি আপনার মতামতটাও জানতে চাই। তার আগে একটু বলি, আমি এই প্রোগ্রামে অনেকবার বলেছি যে এই দলটাকে আমি ওয়েলকাম করি। কেন ওয়েলকাম করি? কারণ আমাদের যেই পরিবার ভিত্তিক রাজনীতি, তার থেকে এটা একটা কমপ্লিট ডিপার্চার। আমি একটু কারেকশন করে দিই আমাদের নকিব ভাইকে। নতুন যে 215 জনের এক্সপ্যান্ডেড কমিটি হয়েছে, তাতে আনপ্রেসিডেন্টেড নাম্বার অফ পিপল ফ্রম ডিফারেন্ট সেক্টরস এসছে, নৃগোষ্ঠী থেকে এসছে, আমাদের মেথর গোষ্ঠী, যাকে ব্যাকওয়ার্ড কমিউনিটি, সেখান থেকে লোক এসছে, সংখ্যালঘু থেকে এসছে, মেয়েদের থেকে এসছে, প্রাইভেট থেকে এসছে, লেখকদের, সাংবাদিকদের কাছ, ডাক্তারদের কাছ থেকে। অবিশ্বাস্য। এইরকম যেটাকে বলে ওরা বলছে ইনক্লুসিভ, এরকম ইনক্লুসিভ কোনো প্ল্যাটফর্ম আজ পর্যন্ত বাংলাদেশের কোনো দলে আমরা দেখিনি। সে অর্থে কমপ্লিটলি ইনক্লুসিভ। এখানে আওয়ামী লীগ আছে, এখানে বিএনপি আছে, এখানে ছাত্র ইউনিয়ন আছে, কমিউনিস্ট পার্টির লোকেরা আছে, জামাত আছে, সবাই সেখানে আছে। যে তারা যে অল ইনক্লুসিভ পার্টির কথা বলছে, এই প্ল্যাটফর্মটাই 215 জন লোকের তালিকা থেকে বোঝা যায় তার একটা রিপ্লিকা সেখানে আছে। মানে আওয়ামী লীগ কি আছে? আওয়ামী লীগ বলছিলেন, আওয়ামী লীগ কি আছে? প্রাক্তন আওয়ামী লীগের, হ্যাঁ, ছাত্রলীগ করতো, তারা এখানে আছে।
আওয়ামী লীগ মানে আওয়ামী লীগের কোনো কেন্দ্রীয় নেতৃত্ব নেই, কিন্তু আওয়ামী লীগ সমর্থক এমন লোক এখানে একাধিক লোক আছে। আচ্ছা। এমনকি সাংবাদিকের মধ্যে থেকে যারা এসছে তাদের মধ্যে আমি দেখেছি 1000 অন্তপক্ষে পরিচিত সাংবাদিক আওয়ামী পন্থী বলে। ইন আদার ওয়ার্ডস, এটি একটি ট্রু ইনক্লুসিভ করার চেষ্টা হচ্ছে। আমরা এখনই যদি মাত্র 2 দিন বয়স আমরা যদি একে ডিসমিস করে দিই, খুব বোকামি হবে, খুব বোকামি হবে। এটা একটা ব্যাপার। 2 নম্বর হচ্ছে যে এরা কারা? এরা সেই ছেলে মেয়ে, যুবক যুবতী যারা বাংলাদেশের সবচাইতে নির্দয়, সবচাইতে কঠিন, সবচাইতে কি বলবো আমি, দুর্নীতিগ্রস্ত স্বৈর শাসনকে শেষ করেছে। আমরা পারিনি, অনেক আন্দোলন হয়েছে, শেখ হাসিনাকে আমরা সরাতে পারিনি। আমরা কারা সরিয়েছে? এই ছাত্ররা। ফলে তাদেরকে স্যালুট আমরা দিই একটা। তারা যে এখন অবশেষে রাজনীতিমুখী হয়েছে, এটাও জরুরি এই কারণে যে যদি এরা ক্ষমতা নাও পায়, আমি এর প্রোগ্রামে বলেছি এরা ভোট পাবে না, প্রবলি ভোট পাবে না, যদি আমার ভাবনা বদলাচ্ছে। বাট যদি ভোট নাও পায়, এদের প্রেজেন্সটা পলিটিক্যাল সিনে ইজ ভেরি ইম্পর্টেন্ট। তারা প্রশ্নগুলি তুলবে, তারা বাধ্য করবে রাজনীতিবিদদেরকে এই ছবিটা দেখতে। দেখো, শুধুমাত্র জিয়াউর রহমান, তার স্ত্রী, তার কন্যা, তার পুত্রের পার্টি এটা নয়, যেটা ছিল শেখ মুজিবুর রহমানের সময়, বঙ্গবন্ধুর সময়, তার দল, যেটা ঘটেছে তা নয়। নতুন ভাবনা এখানে এসছে। লেটস ওয়েলকাম দ্যাট। তুমি যে প্রশ্নগুলি তুললে, এই সবই প্রশ্নগুলি প্রাথমিক ব্যাপার, প্রাথমিক, এই সবই বদলাতে পারে। এরা বলছে মধ্যপন্থা বলতে কি বোঝায়? বাংলাদেশে তো রাজনীতি আমরা বুঝি একটা বামপন্থী রাজনীতি কমিউনিস্টরা করতো, কমিউনিস্ট তো নেই দেশে, কিন্তু বাম ঘেঁষা দল আছে, আর আছে ডান ঘেঁষা বলতে কি বোঝায়? ধর্মভিত্তিক দলগুলিকে আমরা বলতে পারি আমরা আমাদের বোঝার জন্য। এরা দুটোকেই চাচ্ছে ইনক্লুড করতে। সবচেয়ে বড় তর্ক ধর্ম নিয়ে। আমার সবচেয়ে বড় উদ্বেগ, আমি লিখেও জানিয়েছি, আমার সবচেয়ে বড় উদ্বেগ যে এই দলের মধ্যে এমন সব ছেলেপেলে আছে যারা ওপেনলি ধর্মকে তাদের রাজনৈতিক কেন্দ্র করতে চায়। সেন্ট্রাল এলিমেন্ট অফ দ্যাট ফোকাস ইজ রিলিজিয়ন। যেমন ধরো যাক, কার কথা বলবো, নাহিদ তো নাই, অন্য ছেলেটি সার্জিস তার ফেসবুকে লিখছে মেয়েদেরকে শালীন পোশাক পরতে হবে। তুমি বলার কে বাবা, মেয়েরা কোন পোশাক পরবে? কেমন? ফলে উদ্বেগ আমার আছে এদেরকে নিয়ে। কিন্তু উদ্বেগটার অ্যান্টিডোটটা কি? এই দেখলাম একটু আগে আমরা নানা মতের, নানা দলের লোক যুক্ত হয়েছে এবং থ্রু এ কনসালটেটিভ প্রসেস তারা দল গঠন করছে। থ্রু এ কনসালটেটিভ প্রসেস, চাপিয়ে দিচ্ছে না কেউ। এই প্রথম দেখতে পাচ্ছি আমরা একটা কালেকটিভ লিডারশিপ। আমাদের দেশে কি ট্রেডিশন, নেতা একজন, নেতা যা বলবেন বাকি সব সে একই রা করবে। দ্যাটস নট হোয়াট ইজ হ্যাপনিং হিয়ার। একটা কেন্দ্রীয় নেতৃত্ব গড়ে উঠেছে সারা দেশ জুড়ে, কিন্তু এই কালেকটিভ লিডারশিপের একটা ছবি দেখতে পাচ্ছি আমরা। এর চাইতে ভালো কি হতে পারে? অ্যাজ এ পলিটিক্যাল মুভমেন্ট কি ফল তারা দেবে সেটা আমরা একটু ওয়েট করি। আমরা এখনো তো নির্বাচন আসেনি। ফলে ওভারঅল আসো, আমরা অন্তপক্ষে আমাদের পক্ষ থেকে এই দলটিকে ওয়েলকাম করি, বিশেষ করে যে গুণগত পরিবর্তনের কথা তারা দিয়েছে এবং যে স্বপ্ন আমাদের তারা দেখাচ্ছে, আমি স্বপ্নটাকে ওয়েলকাম করি। এবং নিঃসন্দেহে বাংলাদেশের প্রেক্ষিতে একেবারে ধোয়া তুলসী পাতা তো আসলে কাউকে আশা করা যাবে না। মাত্র 2 দিন হয়েছে দলটির বয়স, আমাদের দেখার সুযোগ রয়েছে আসলে তারা কি করতে চায়, কারণ জনগণের বিপুল প্রত্যাশা তাদের, এবং প্রত্যাশাটাও কিন্তু এক ধরনের রাজনৈতিক চাপ তৈরি করে সবসময় তাদের কর্মসূচিতে। আমাদের হাতে খুব একটা সময় নেই বলে আমরা শেষ করতে হচ্ছে। নিঃসন্দেহে আগামী দিনগুলোতে আমরা এটি নিয়ে জুয়েল ভাই, আমি একটু 1 মিনিট যদি একটু নেই। আমি ফেরদৌস ভাই আপনার সাথে একমত। আমি ইনক্লুসিভিটি নিয়ে কোশ্চেনটা করিনি। আমি বলেছি যে তাদের এই কমিটিতে যারা আছে তাদের একটা মেজরিটি অংশের কিন্তু ব্যাকগ্রাউন্ড হলো ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি ওই জায়গা থেকে বলেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরের যারা আছে তাদেরকে একটু কম ইনক্লুড করা হয়েছে। এটা আমি একটু ক্লিয়ারিফাই করলাম। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই, আপনাদের মূল্যবান সময় এবং মতামতের জন্য, এবং একই সঙ্গে দর্শক যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। আগামী রবিবার আবারও দেখা হবে 7 দিনের বিশ্ব অনুষ্ঠানে। ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com।
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।